এমন একটা বিশাল জায়গা যার চারিদিকে ঘন জঙ্গল আর জল, আর সেই জল জঙ্গলের মাঝখানে এমন ভয়ঙ্কর আদিবাসী জাতি বসবাস করে যারা মানুষের মুন্ডু কেটে সেটাকে সবার সামনে ঝুলিয়ে রাখে। কাল্পনিক মনে হলেও এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, এটা একটা বাস্তব ঘটনা। কেন এই মানুষটা মৃত ব্যক্তিদের ছবি এঁকে বেড়ায়, কি এর আসল পরিচয়? নির্দোষ মানুষগুলোকে গুলি করে রাস্তার মধ্যে ফেলে রাখতো শাসকেরা কেন? ভয়ঙ্কর আদিবাসীদের দিয়ে শাসকেরা এমন কিছু করাতো যেটার খবর আদিবাসীরা অনেক পরে জানতে পারলো। এটা একটা সত্য ঘটনা অবলম্বনে একটা সেরা থ্রিলার অ্যাডভেঞ্চার মুভি দ্য কনভার্ট। প্রায় 500 বছর আগেকার কথা। নিউজিল্যান্ডের মাওরি নামের একটা আদিবাসী দল ছিল যারা কিনা পাথর কেটে সেটাকে শান দিয়ে অস্ত্র তৈরি করত এবং সেই অস্ত্র দিয়ে শিকার এবং যুদ্ধের কাজে ব্যবহার করত। ইংরেজদের সাথে 19বিংশ শতাব্দীতে তাদের একটা সম্পর্ক গড়ে ওঠে। ইংরেজরা আদিবাসীদের থেকে জঙ্গলের কিছু কিছু জমি ভাড়া নিয়ে সেখানে নগর গড়ে তুলতে শুরু করে এবং তার পরিবর্তে ইংরেজরা আদিবাসীদেরকে বন্দুক, বোমা ইত্যাদি সাপ্লাই করত এবং সাথে সাথে শহরের নানান আদব কায়দাও শেখাতো। যাই হোক, এবার মুভির কাহিনীতে ঢোকা যাক। কারণ ওই যে দেখা যাচ্ছে একটা বড় পালতোলা জাহাজটা তাসমান সমুদ্রের উপর দিক দিয়ে যেতে যেতে একটা বিরাট ঝড়ের সম্মুখীন হয়। সালটা ছিল 1830। জাহাজটাকে বাঁচাতে গিয়ে জাহাজের উপরের পালের খুঁটি ভেঙে পড়ায় জাহাজের একজন প্রাণ হারায়। জাহাজে ক্রমাগত জল ঢুকছে। এরই মধ্যে থমাস মুন্ডো নামের একটা লোককে দেখা যায়। জাহাজের সবাই, বিশেষ করে জাহাজের দায়িত্বে থাকা এই লোকটার নাম থমাস মুন্ডো। তারা সবাই মিলে মুন্ডোকে রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, কারণ কিছু ইংরেজ মিলে মাওরি আদিবাসীদের এক নেতা যার নাম মায়ানউই, তার কাছ থেকে একটা জমি ভাড়া নিয়েছে। সেখানে এপওয়ার্থ নামের একটা ইংরেজদের নগর গড়ে তোলার চেষ্টা করছে। তারা মুন্ডোকে সেই নগরের গির্জার দায়িত্ব সামলানোর জন্য নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ মুন্ডো একজন খ্রিস্টান পাদ্রী। এই জন্য যে কোনো বিপদ থেকে মুন্ডোকে রক্ষা করে কোনো রকমে এপওয়ার্থ তক্ষ পৌঁছে দিতে হবে তাদেরকে। মুন্ডো জাহাজের এই বিপদ দেখে কেমন যেন ঘাবড়ে যায়। সে বুঝতে পারে না যে তার কি করা উচিত। দিশেহারার মতো সেই জাহাজে বসে সে উপরওয়ালাকে স্মরণ করতে থাকে। দেখা যায় ধীরে ধীরে ঝড় থামে। সকাল হয়। আগের দিন রাতের বেলায় যে লোকটা প্রাণ হারিয়েছে, উপরওয়ালার নাম নিয়ে তার আত্মার শান্তি কামনা প্রার্থনা করে সবাই মিলে তার দেহটা সমুদ্রে ফেলে দেয়। আসলে সমুদ্রে বা জলপথে কেউ মারা গেলে তার দেহটাকে এইভাবে সৎকার করা হতো। ঝড়ে কিন্তু তাদের জাহাজটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেটাকে কোনো রকমে এগিয়ে নিয়ে তারা দূরে একটা দ্বীপ থেকে সেই দ্বীপটাতে এসে থামে, যাতে তারা কিছু খাবার দাবার এবং জাহাজের যে অংশটা ঝড়ে ভেঙে গিয়েছিল সেটা সারানোর বন্দোবস্ত করতে পারে। তবে লোকের মুখে শোনা যায় এই দ্বীপটা নাকি ভয়ানক এবং এই দ্বীপের আনাচে কানাচে মাওরি আদিবাসীরা বসবাস করে। এই মাওরি আদিবাসীদের সাথে কেজলি মানে এই লোকটার জিনিসপত্র বেচা কেনা চলতো। আদিবাসীরা কেজলিকে ভরসা করত। এমনকি কেজলির উপর ভরসা করে মাওরি আদিবাসীদের এক নেতা যার নাম আকাটেরোয়া, সে তার ছেলে অনুপকে জাহাজ চালানো এবং শহরের মানুষের আদব কায়দা শেখার জন্য কেজলির কাছে কিছুদিন থাকতেও পাঠিয়েছিল। তো যাই হোক, এই দ্বীপে আসার পর মুন্ডো লক্ষ্য করে তারা ভুল করে ফেলেছে। মাওরি আদিবাসীরা প্রচণ্ড ভয়ানক এবং হিংস্র ধরনের। মুন্ডো ভুল করে জঙ্গলের একটু ভেতরের দিকের এলাকায় একটু ঢুকে পড়েছিল, আর তখন সেখানকার আদিবাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের দিকে তেড়ে আসে। যদিও পরে কেজলি এসে ব্যাপারটাকে সামাল দিয়ে নেয়, কিন্তু অদ্ভুতভাবে অনুপ কোথাও যেন উধাও হয়ে যায়। তাকে আর কেউ দেখতে পায় না। মুন্ডো একসময় সারা রাতের এত ধকলের পর এক জায়গায় শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ সে বেশ কিছু মানুষের আর্তনাদ শুনতে পায়। মুন্ডো ছুটে যায় সেখানে, কিন্তু সে গিয়ে দেখে আকাটেরোয়া, অনুপ এবং তার দলের বেশ কিছু লোক মাওরি আদিবাসী দলেরই কিছু মানুষকে ধরে ধরে তাদের গলা কেটে মেরে ফেলছে। মুন্ডো কিছুই বুঝে উঠতে পারে না, এরা সবাই তো মাওরি আদিবাসী, তাহলে নিজের দলের মধ্যে এত মারামারি, এত কাটাকাটি কিসের? আসলে মাওরি আদিবাসীদের মধ্যেও আবার কতগুলো ভাগ ছিল। আকাটেরোয়া যে গোষ্ঠীর নেতা ছিল, সেই গোষ্ঠীর নেতারা কোথায় কোথায় গলা কেটে দিত, অত্যাচার করত নিজের দলের মানুষের উপর। মুন্ডো যেহেতু একজন খ্রিস্টান পাদ্রী ছিল এবং ধর্মীয় মানুষ ছিল, সে আকাটেরোয়াকে বলে, এভাবে কেন মানুষ মারছেন? দয়া করে এসব নৃশংস অত্যাচার করবেন না। আকাটেরোয়া কেমন একটা রেগে গিয়ে বলে, এদেরকে যদি আমি না মারি তাহলে এদের জমিটা দখল করব কিভাবে? নিজের প্রাণ বাঁচাতে চাইলে এখান থেকে যা। মুন্ডো আবারও হাত জোড় করে নিরীহ লোকগুলোকে ছেড়ে দিতে অনুরোধ করলে আকাটেরোয়া বলে, আদিবাসীদের মধ্যে একটা নিয়ম আছে, কিছু দিবি তো কিছু পাবি। এক কাজ কর, তোর ঘোড়াটা আমাকে দে, তার পরিবর্তে যে কোনো একজনের প্রাণ আমি ছেড়ে দেবো। এইসব কথা বলতে বলতে দেখা যায় আকাটেরোয়া এই মেয়েটাকে ছেড়ে দেয় এবং তার চোখের সামনে তার স্বামী তার পরিবারের বাকি সবাইকে খুন করে। স্বাভাবিকভাবে নিজের স্বামী পরিবারকে হারানোর পর দুঃখে ক্ষোভে প্রতিবাদ করতে গেলে আকাটেরোয়া ঠান্ডাভাবে জানায় যে চুপচাপ এখান থেকে প্রাণ বাঁচিয়ে চলে যা, নয়তো বাকিদের সঙ্গে তোরও মাংস খাবো আজকে। আসলে আকাটেরোয়া একজন নরখাদক আদিবাসী।
মুন্ডু ওই মাওরি মেয়েটাকে খানিকটা জোর করে নিজের সাথে নিয়ে কেজলির জাহাজে তাড়াতাড়ি উঠে পড়ে এবং তারা সমুদ্রে আরও কিছুক্ষণ যাত্রা করার পর শেষ পর্যন্ত এপওয়াত নগরে এসে পৌঁছায়। তবে মুন্ডু যেহেতু এখানকার গির্জার প্রধান এবং সে নিজের সাথে একজন আদিবাসী মেয়েকে ধরে নিয়ে এসছে, এটা তেমন একটা ভালো চোখে দেখে না সেখানকার কেউই। সেখানে আনার পর আদিবাসী মেয়েটার শরীর প্রচণ্ড খারাপ করতে থাকে। একেই তো পরিবার হারানোর বেদনা, তার মধ্যে আকাটরোয়া লোকেদের সঙ্গে ধস্তাধস্তিতে তার পাঁজরে একটা গভীর ক্ষত হয়ে যায় এবং দেখা যায় সে কাঁদতে কাঁদতে একটা ধারালো বস্তু দিয়ে নিজের বুকে নিজেই চিরতে থাকে। আসলে মাওরি আদিবাসীদের মধ্যে প্রিয়জন হারালে তাদেরকে এইভাবে দুঃখ প্রকাশ করতে হয়। নিজের বুক চেড়ে মেয়েটার শরীর আরও খারাপ হয়, কাঁপুনি দিয়ে জ্বর আসে। তখন এই পোয়ার্তে এক ডাক্তারের কাছে সাহায্য চাইলে ডাক্তার পরিষ্কার বলে দেয়, কোনো ইংরেজ বাসিন্দা ছাড়া কোনো আদিবাসী মেয়ে চিকিৎসা করে সে সময় নষ্ট করতে পারবে না। তাহলে আবার অনেকেই বলবেন যে ইংরেজরা আদিবাসীদের জমি নিয়ে কেন তাহলে ব্যবসা করছে। আসলে ওই ইংরেজরা ওই আদিবাসীদেরকে শুধুমাত্র ওইখানে ইউজ করছিল, আর এই আদিবাসীরা মরল কি বাঁচলো তাদের কোনো যায় আসে না। তো যাই হোক, ইংরেজরা প্রথমত জানতে পারে যে মাওরি আদিবাসীরা যে জায়গায় থাকে সেই জায়গাগুলো বস্তি করে তোলার জন্য অত্যন্ত ভালো এবং সেখানকার আবহাওয়া পরিবেশ প্রচণ্ড ভালো এবং এই মাওরি আদিবাসী দলের বেশিরভাগ লোকই বোকাশোকা এবং হিংস্র প্রজাতির, তাই সহজেই তাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিতে পারা যায়। তাহলে তারা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে শেষ হয়ে যাবে আর ইংরেজরা তাদের সব জমি জায়গা দখল করে নেবে। এবং এটাই সেই কারণ যেটা মুভির প্রথমে বলেছিলাম, যে ইংরেজরা আদিবাসীদেরকে বিভিন্ন আধুনিক অস্ত্র সাপ্লাই করত। মাওরিরা ভাবতো ইংরেজরা তাদেরকে আধুনিক করে তুলছে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে, কিন্তু ইংরেজদের মাথায় তো অন্য কিছুই চলছিল। তারা চাইতো তারা এই অস্ত্রশস্ত্র নিয়ে নিজেদের মধ্যে লড়াই করুক এবং মারা যাক। তো যাই হোক, মুন্ডোকে দেখা যায় মিসেস শার্লেট নামের একজনের খোঁজ পাইছে, যে কিনা গরিব দুঃখীদেরকে বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসা দিয়ে সুস্থ করে। এই শার্লেট আদিবাসী মেয়েটাকে দেখে চিনতে পারে। জানা যায় এই পোয়ার্তে যে মাওরি নেতার থেকে ভাড়া নেওয়া হয়েছিল সেই মাওরি নেতার নাম ছিল মায়ানুই। মাওরি নেতা মায়ানুইয়ের মেয়ে হলো এই মেয়েটা এবং এই মেয়েটার নাম হলো রঙ্গিমাই। শার্লেটের চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে রাঙ্গিমাই। এদিকে দেখা যায় ইংরেজদের চাল উল্টো পড়ে গেছে, কারণ আকাটেরোয়া বর্তমানে ইংরেজদেরও পাত্তা দেয় না, যে কিনা ইংরেজদের কাছ থেকে অস্ত্রশস্ত্র নিয়েছিল। আকাটেরোয়া হাতে ওই অস্ত্রশস্ত্র পাওয়ার পর যেসব জায়গায় মাওরি নেতাদের জমি ছিল সে সব দখলে নিয়ে আসার চেষ্টা করতে থাকে। এবার যদি এরকম চলতে থাকে তাহলে একদিন ইংরেজদেরকেও এখান থেকে চলে যেতে হবে। এই সময় হঠাৎ করে দেখা যায় আদিবাসীদের একটা দল এপওয়ার্থ নগরে প্রবেশ করে। জানা যায় এই দলটা হলো মাওরি নেতা মায়ানুইর দল, যার কাছ থেকে ইংরেজরা এই জায়গাটা ভাড়া নিয়েছিল। মায়ানুই খবর পেয়েছে তার মেয়ে রাঙ্গিমাই এপওয়ার্থ শহরে আছে এবং তার মেয়ে তার হাজব্যান্ড সবাইকে আকাটেরোয়া মেরে ফেলেছে। সুতরাং আকাটেরোয়ার উপর বদলা নেওয়ার জন্য আকাটেরোয়ার কিছু লোককে পাকড়াও করেছে, সেখানে নিয়ে আসে এবং নিজের মেয়ে রাঙ্গিমাইয়ের সামনে তাদেরকে খুন করে আর কথা দেয় আকাটেরোয়াকে তাড়াতাড়ি ভুলের মাসুল দিতে হবে এবং তার মেয়ে রাঙ্গিমাইকে তার সাথে নিয়ে গিয়ে মুন্ডুর কাছে রেখে যায় শহরের আদব কায়দা শেখার জন্য। সত্যি সত্যি রাঙ্গিমাই একটু একটু করে শার্লেট আর মুন্ডুর কাছ থেকে শহরের আদব কায়দা শিখতে শুরু করে এবং অন্যান্য আধুনিক জিনিস শিখতে শুরু করে। যদিও মাওরি আদিবাসীদের কাছ থেকে ইংরেজরা জমি নিয়ে বস্তি স্থাপন করেছিল, তবুও মাঝে মাঝে এরকম করে মাওরি আদিবাসীদের মধ্যে কারো না কারো লাশ পড়ে থাকতে দেখা যেত রাস্তায়, নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। এই ছেলেটার অপরাধ ছিল এই ছেলেটা একটা ইংরেজ মেয়েকে ভালোবেসেছিল। এইরকম ছোটখাটো অপরাধে ইংরেজরা মাওরি আদিবাসীদের কাউকে না কাউকে রাতের অন্ধকারে হত্যা করে ফেলতো। মুন্ডু এইসব দেখে রাগে ফেটে পড়ে। যে মানুষটা খুন হয়েছে তার নাম পাহিরুয়া এবং পাহিরুয়াকে যে খুন করেছে সে নাকি ধরা পড়েছে, এরকম খবর আসে মুন্ডুর কাছে। মুন্ডু হন্তদন্ত হয়ে গিয়ে দেখে এক গরিব দোকানদারকে মেরে তার থেকে জোর করে স্বীকার করানো হচ্ছে যে সেই নাকি আগের দিন রাতে খুনটা করেছে। মুন্ডু খুব পরিষ্কারভাবে বুঝতে পারে যে সবের থেকে সে পালিয়ে বাঁচতে চেয়েছিল সেই সব কিছু এই শহরের মধ্যেই আছে। এই শহরটাও অন্যান্য শহরের মতোই জঞ্জাল আর খারাপ মানুষে ভর্তি। যেমন আগে বলেছি, মুন্ডু কিন্তু আসল একটা পরিচয় আছে যেটা সে লুকিয়ে রেখেছে সবার থেকে। তো যাই হোক, মুন্ডু মনে মনে ঠিক করে নেয় এই নৃশংস লোকগুলোর মাঝখানে সে আর থাকবে না, যেখানে প্রকৃত শান্তি পাবে সেখানেই যাবে। এবং একই সাথে এটাও ঠিক করে নেয় যে দুজন মারা গেছে সেই খুনের বদলা নিতে হবে। এরপর মায়ানুই এলাকায় যখন মুন্ডু পৌঁছায় তখন মায়ানুই তাকে জিজ্ঞেস করে ইংরেজরা তার পরিবারের ছেলেকে কিভাবে যে বিনা কারণে খুন করলো তার প্রতিশোধ কিভাবে নেওয়া উচিত।
মুন্ডু বলে, যেহেতু এপওয়ার্থ নগরটা তোমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে ইংরেজরা, তাদের উপর বদলা নেওয়ার জন্য প্রথমেই উচিত সেই নগরের ভাড়াটা বাড়িয়ে দেওয়া। তোমরা আরও টাকা ডিমান্ড করো। মুন্ডু আর শার্লেট সেখানে থেকে যায়। মুন্ডুর একটা অদ্ভুত অভ্যাস ছিল, সময় পেলে সে চোখের সামনে যে বা যাকে দেখতো তারই একটা ছবি এঁকে ফেলতো। তাকে খাতা নিয়ে সবসময় আঁকাআঁকি করতে দেখে এই মায়ানউই দলের একজনের সন্দেহ জাগে। সে তার আঁকার খাতাটা খুলে যা দেখে তাতে সে অবাক হয়ে যায়, কারণ একের পর এক প্রচুর মরা মানুষের চিত্র এঁকে রেখেছে মুন্ডু। কিন্তু কেন? যে লোকটা শান্তির বাণী ছড়িয়ে বেড়ায়, যে কিনা একজন খ্রিস্টান পাদ্রী, তার খাতার মধ্যে মৃত মানুষের ছবি আঁকা কেন? মায়ানউইদের এবার মুন্ডুর উপর এবার সন্দেহ জন্মাতে থাকে। এই লোকটা ধর্মের কথা বলে বেড়ায়, আর এদিকে মরা মানুষের ছবি আঁকে। বাইরের লোকেদের মতো মুখোশের আড়ালে লুকিয়ে থাকা কোনো শত্রু নয় তো মুন্ডু? স্বাভাবিকভাবে মুন্ডুকে ডেকে সেই খাতাটা দেখিয়ে প্রশ্ন করা হয়, এইসব কি? মুন্ডু যা জানায় তাতে তারা আরও অবাক হয়ে যায়। মুন্ডু নাকি কোনো সন্ন্যাসী নয়, সে নাকি ইংরেজ বাহিনীর একজন সৈনিক ছিল। মুন্ডু আরও জানায়, মুন্ডু এবং তার দলবল প্রথমে গুলি চালায় নির্দোষ মানুষগুলোর উপরে, এবং তারপর ছুরি, চাকু, তলোয়ার যে যেটা পায় সেইগুলি দিয়ে লোকজনদের কাটতে থাকে, মারতে থাকে। মুন্ডু হিংস্রতার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল। তবে খানিকক্ষণ পর যখন আশেপাশে সৈনিক ছাড়া আর কেউ জীবিত ছিল না, তখন ধীরে ধীরে মুন্ডু বুঝতে পারে সে বিশাল বড় ভুল করে ফেলেছে। মিথ্যে সন্দেহের বসে নির্দোষ মানুষগুলোকে মেরে ফেলেছে। মুন্ডু যাদেরকে মেরেছিল তারা শত্রু ছিল না, তারা ছিল কিছু নিরীহ মহিলা আর কিছু নিষ্পাপ শিশু, যারা কিনা সেই জায়গায় যুদ্ধে ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নিয়েছিল। এই ঘটনা মুন্ডুকে ভেতর থেকে প্রচণ্ড আঘাত করে। মুন্ডু সম্পূর্ণ পাল্টে যায়, সেনাবাহিনী ছেড়ে দেয়, অহিংসার পথ বেছে নেয় এবং উপরওয়ালার শরণাপন্ন হয়। এবং সে তখন থেকেই ভয়ঙ্কর স্মৃতিগুলো মুছে ফেলার জন্য সে খাতার পাতায় সেই মৃত মানুষগুলো ছবি আঁকতে শুরু করে। তো যাই হোক, সে মাওরিদেরকে সেই অস্ত্রশস্ত্র চালানো শিক্ষা দিতে থাকে। রঙ্গিমাই সহ তার দলের বাকি আদিবাসীদেরকেও বন্দুকে কিভাবে গুলি ভরে চালাতে হয় সেটা শেখাতে শুরু করে। এরই মাঝে দেখা যায় শার্লেট ও মুন্ডুর মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। একসময় এই শার্লেটের পিঠে বিশাল ক্ষত দেখে মুন্ডু জিজ্ঞাসা করে, এটা কি করে হলো? শার্লেট বলে, আমার স্বামীও একজন সৈনিক ছিল, তবে সে যুদ্ধে মারা যায়, এবং এরপর আমার আশ্রয় ও টাকা কোনোটাই ছিল না। একবার খিদের তাড়নায় দোকান থেকে চুরি করে খাওয়ার অপরাধে আমাকে গ্রেপ্তার করা হয়, এবং আমাকে যখন জাহাজে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন মাওরিরা সেই জাহাজে আক্রমণ করে। তারা জাহাজের সবাইকে মেরে ফেলে, শুধুমাত্র আমি বেঁচে যাই, কারণ আমি সেই সময় মায়ানউইয়ের ভাইয়ের প্রাণ বাঁচিয়েছিলাম আমার ডাক্তারি বিদ্যাকে কাজে লাগিয়ে। এরপর থেকে মায়ানউই আমাকে এপওয়ার্থ শহরে রেখে এসেছিল। এদিকে দেখা যায় কেজলি বেশ কিছু বন্দুক নিয়ে মায়ানউইয়ের কাছে যায় আকাটোরিয়ার গোষ্ঠীর সঙ্গে মুখোমুখি যুদ্ধ করার আগে টাকা পয়সা এবং খাবার দাবারের বিনিময়ে সেগুলোকে বিক্রি করার জন্য। কিন্তু মুন্ডু তাদেরকে সেই বন্দুক না নেওয়ার জন্য অনুরোধ করে, কারণ তার মনে হয় কেজলি এবং ইংরেজরা একইভাবে বুদ্ধি করে মাওরি আদিবাসী সম্প্রদায়টাকে ধ্বংস করতে চাইছে। তারা চাইছে মাওরিরা নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ করে সম্পূর্ণ শেষ হয়ে যাক, যাতে ইংরেজরা সব কিছু দখল করে নিতে পারে। মাওরি ঠিক করে সে আকাটোরিয়ার সঙ্গে নিজে কথা বলে এই সব কিছু জানাবে, যদি কোনো রকমভাবে আকাটোরিয়া পরিবর্তন হয় এবং নিজেদের মানুষকে মারা বন্ধ করে। মায়ানউই মুন্ডুকে বলে, তুমি যদি আকাটোরিয়ার অহিংসার পথ নিয়ে আসতে পারো তাহলে সবাই মিলে তোমার কথা শুনেই চলবো আমরা এখন থেকে। মুন্ডু কেজলিদের সাথে আকাটোরিয়ার কাছে যাওয়ার জন্য রওনা দেয়, কারণ মায়ানউইয়ের পর কেজলিরা বন্দুক বিক্রি করতে আকাটোরিয়ার কাছে যাচ্ছিল। কারো কারো গলায় আতঙ্কের সুর শোনা যায়, কারণ আকাটোরিয়া যেরকম নৃশংস হিংস্র আদিবাসী যে কোনো মুহূর্তে মুন্ডুর গলা ধর থেকে নামিয়ে দিতে পারে। জাহাজে ওঠার খানিকক্ষণ পর মুন্ডু লক্ষ্য করে রাঙ্গিমাই কোনোভাবে মুন্ডুকে একা কেজলিদের সঙ্গে ছাড়তে না পেরে সেও লুকিয়ে জাহাজে উঠে পড়েছে। মুন্ডু কোনোভাবে তাকে বিপদে ফেলতে চায় না, তাই সে রাঙ্গিমাইকে জাহাজে রেখে যায় আকাটোরিয়ার দরবারে তার সঙ্গে কথা বলতে। মুন্ডু যখন আকাটোরিয়ার এলাকায় পৌঁছায় দেখা যায় আকাটোরিয়ার লোকেরা অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা এখনো অবধি যাদের মেরেছে তাদের মুন্ডু কেটে ঝুলিয়ে রাখা হয়েছে তার দরবারে। এইসব এড়িয়ে গিয়ে মুন্ডু বুকে সাহস নিয়ে আকাটোরিয়াকে জানায়, ইংরেজরা বিভিন্ন হিংস্র পদ্ধতি দেখিয়ে তোমাদের মধ্যে লড়াই করানোর চেষ্টা করছে, যাতে তোমরা একে অপরের সাথে লড়াই করে মরে যাও আর তোমাদের জায়গা ওরা দখল করে নেয়। তাই মায়ানউই তোমার সঙ্গে শান্তি স্থাপন করতে চাইছে। কিন্তু আকাটোরিয়া চরম হিংস্র প্রকৃতির, অনেকটা সাইকো টাইপের আদিবাসী ছিল, এবং এটা তার কথাবার্তাতেই বোঝা যায়। কারণ সে বলে, জানো মুন্ডু, আমরা কোনোদিন শান্তিতে বিশ্বাস করিনি। আমাদের গোষ্ঠী বরাবরই হিংস্র। আমাদের এই দ্বীপের আনাচে কানাচে যতক্ষণ না পর্যন্ত ওই মায়ানউই গোষ্ঠীর কোনো সদস্যের রক্তাক্ত দেহ পড়ে না থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের ভালো লাগে না। আর ইংরেজদের ভয় দেখিয়ে আমাদের লাভ নেই, কারণ আমরা কম শক্তিশালী নয়। আমাদের যার সঙ্গে শত্রুতা আছে আমি তাদেরকে ছাড়ব না। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমি খুন করব, আমি জমি দখল করব, আমি নরমুণ্ড কেটে ঠিক ওইভাবে ঝুলিয়ে রাখবো
যেগুলো তুমি দেখে এসছো এখানে আসার আগে। আর যদি মায়ানউইর সঙ্গে শান্তি স্থাপন করতে বলো সেটা আমি করব, কিন্তু সেটা ওর মুন্ডু কাটার পর। মুন্ডু সেখান থেকে বেরিয়ে কিছু দূর এগিয়ে যায়, কারণ সে ভালো করেই বুঝতে পেরেছে এর কাছে শান্তির প্রস্তাব নিয়ে আসা আর গাধাকে ধর্মের কথা শোনানো একই ব্যাপার। ওইদিকে দেখা যায় আকাটারোয়াকে বন্দুক বিক্রি করার জন্য কেজলি 15টা শূকর এবং 200 ঝুড়ি আলু দাবি করে, এবং দেখা যায় কেজলি রানা বন্দুক দিয়ে তাকে এবং তার লোকেদের সেখানে খুন করে ফেলে আকাটারোয়া এবং তার দলবল। চেঁচামেচির আওয়াজ শুনে মুন্ডু বুঝে যায় কিছু তো একটা হয়েছে। সে তাড়াতাড়ি ঘোড়াটাকে নিয়ে পালাতে গেলে সেখানে একজন মাওরি এসে মুন্ডুকে মারার চেষ্টা করে। ঠিক সে সময় রাঙ্গিমাই জাহাজ থেকে একটা পিস্তল চুরি করে নিয়ে এসে তাকে মেরে ফেলে এবং মুন্ডুকে বাঁচিয়ে নেয়, এবং তারা কোনো মতে ঘোড়ার পিঠে চেপে সেখান থেকে পালায়। এরপর দেখা যায় আকাটারোয়ার লোকেরা গিয়ে কেজলির জাহাজ এবং সেখানে আরও প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র কামান সেগুলো রাখা ছিল সেখানে হামলা করে এবং জাহাজের সবকটা ইংরেজকে মেরে এবং জাহাজটা নিজেদের দখলে নিয়ে নেয় এবং রওনা দেয় সেদিকে যেদিকে মায়ানউইর দল থাকতো, অর্থাৎ সে মায়ানউইর দলকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে চায়। ওইদিকে মুন্ডু রাঙ্গিমাইকে নিয়ে ফিরে আসে এবং সেখানে কি কি হয়েছে সবকিছু খুলে বলে। মায়ানউই বলে মরতে হলে মরবো, কিন্তু মরার আগে পর্যন্ত হার মানব না, মাথা নত করব না। সবাই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে এবং মুন্ডু যেহেতু নিজে একজন সৈনিক ছিল তাই শত্রুকে কি করে ফাঁদে ফেলা যায় সেই পদ্ধতির বিভিন্ন কৌশল শেখাতে শুরু করে তাদেরকে। আড়াল থেকে গুলি করার জন্য এরকম মাচার মতো কয়েকটা জায়গা তৈরি করা হয়, মাটিতে পড়ে গিয়ে শত্রুর থেকে নিজেদেরকে আড়াল করতে এবং লুকিয়ে তাদেরকে গুলি করতে মাটিতে গর্ত করে রাখে মুন্ডু। এবং দেখা যায় ততক্ষণে আকাটারোয়ার দল সেখানে চলে আসে এবং আক্রমণ করে দেয়। তবে তারা ভাবতেই পারেনি যে এই শান্তিপ্রিয় মানুষ মুন্ডু তার সাহায্যে মায়ানউইরা এরকম লেভেলের যুদ্ধের প্রস্তুতি নিতে পারে। তারা আসতেই আকাটারোয়ার বেশ কয়েকজন মানুষকে মেরে ফেলে মায়ানউইর দল। এরপর মুন্ডুর পরামর্শে এক বিশেষ ধরনের গাছের পাতা যেটা জ্বালালে প্রচুর পরিমাণে ধোঁয়া সৃষ্টি হয় সেই পাতা জোগাড় করে তারা মাটিতে খুঁড়ে রাখা গর্তগুলোতে ছড়িয়ে দেয় এবং প্রচুর পরিমাণে ধোঁয়া সৃষ্টি হয় এবং সেই ধোঁয়ায় আকাটারোয়ার লোকেরা দিশেহারা হয়ে যায় এবং তারা কোন দিকে যাবে কিছুই বুঝতে পারে না। আর মায়ানউইর লোকেদের যেহেতু এই জায়গাটা হাতের তালুর মতো চেনা, তাই তারা আকাটারোয়ার প্রচুর মানুষকে মেরে ফেলে। এছাড়াও মুন্ডু যেভাবে তাদেরকে বন্দুক ব্যবহার করতে শিখিয়েছিল সেভাবে মায়ানউইর দল অনেক তাড়াতাড়ি গুলি ভরে শত্রুদের শেষ করে ফেলছিল। এক সময় দেখা যায় অনুক আহত হয়ে পড়ে। এদিকে দেখা যায় মুন্ডু শার্লেটের সাহায্য নিয়ে আড়াল থেকে শত্রুদের একের পর এক গুলি করে শেষ করে ফেলতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা গুলি এসে শার্লেটের বুকে লাগে এবং শার্লেট সেখানেই মারা যায়। মুন্ডুর ভালোবাসার মানুষ শার্লেটকে চোখের সামনে এভাবে মরতে দেখে মুন্ডুর ভেতরে সেই বহু বছর আগেকার সেই হিংস্র সৈনিক আবারও বেরিয়ে আসে, পাগলের মতো একের পর এক শত্রুদেরকে শেষ করে ফেলতে থাকে। অন্যদিকে রাঙ্গিমাই ও মায়ানউইর বাকি যোদ্ধারা শুধুমাত্র অনুককে বাদ দিয়ে সবাইকে শেষ করে ফেলে এবং শেষমেশ আকাটারোয়া এবং অনুক মায়ানউই দলের কাছে হার মেনে নেয় এবং আত্মসমর্পণ করে। এরপর মায়ানউই আকাটারোয়ার কাছে গিয়ে বলে, এই হানাহানি খুনোখুনি রক্তারক্তে আমি কিছুই চাইনি, আমি তো শুধু শান্তি চেয়েছিলাম, সবাই মিলে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু তুমি জানো আমাদের মধ্যে কী নিয়ম আছে? আমাদের মধ্যে নিয়ম হলো কোনো দলের গোষ্ঠীর প্রধান যদি হেরে যায় তাকে তখনই শেষ করে ফেলতে হয়, এবং আদিবাসীদের নিয়ম রক্ষা করতে গিয়ে আকাটারোয়া নিজে হাতে তুলে দেওয়া অস্ত্র দিয়ে তাকে শেষ করে। তবে সে অনুককে মারে না, উল্টো দুই গোষ্ঠীর মধ্যে শান্তির স্থাপন করার জন্য রাঙ্গিমাইয়ের সাথে অনুকের বিয়ে দেওয়া হয় এবং এই ঘটনার 4-5 বছর কেটে যাওয়ার পর এখন অনুক মায়ানউইর দলের প্রধান এবং মুন্ডু তাদের দলেরই একজন। সে আর কখনো ইংরেজদের মাঝে ফিরে যায় না, এমনকি এখন সে মাওরিদের পরামর্শদাতা এবং ইংরেজ সরকারের এই পোর্ট শহরের মধ্যে তাদের ক্ষমতা বা অধিকার অনেকটাই কমে আসে, কারণ ধীরে ধীরে আদব কায়দা শিখে দিন দিন আরও সমৃদ্ধ হয়ে ওঠে। একসময় তারা ইংরেজদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে, কারণ যতই হোক না কেন জঙ্গল সবসময় আদিবাসীদের আর বন্য পশুদের। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এরকম আরও মুভির গল্প দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের গল্পে।